আমাদের বুদ্ধি সম্পর্কিত বা বুদ্ধির যে সমস্ত মতবাদগুলো হয়েছিল তার মধ্যে স্টানের একক উপাদান তত্ত্ব, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব হয়েছিল। আজকে আমরা শুরু করব, আর তিনটে থিওরি রয়েছে, সেই তিনটে থিওরি আমরা শুরু করব। আজ প্রথম যেটা দেখব আমরা মাল্টিপল ইন্টেলিজেন্স। আমাদের যে সিলেবাস অনুযায়ী মাল্টিপল ইন্টেলিজেন্স তত্ত্বটি কিন্তু মেজর রয়েছে, যেটিকে বুদ্ধির বহুমুখী তত্ত্ব বলা হয়, গার্ডনারের তত্ত্ব এটা। ঠিক আছে, হাওয়ার্ড যে গার্ডনার, তার তত্ত্ব এটি। এখানে তিনি বুদ্ধিকে এককভাবে কিন্তু দেখছেন না, তিনি বুদ্ধিকে কোনো একটি ফ্যাক্টর হিসাবে দেখছেন না। যেমন আমরা ঐতিহ্যগত যে তত্ত্বগুলো দেখেছিলাম, বিশেষ করে স্টানের তত্ত্ব, সেই তত্ত্বে বুদ্ধিকে একক হিসাবে দেখেছিল, মানে একটি, মানে অঙ্ক করবে যে বুদ্ধি দিয়ে, বিজ্ঞানও সে বুদ্ধি দিয়ে, মানে যে বিজ্ঞানে ভালো হবে সে অঙ্কে ভালো হবে, যে অঙ্কে ভালো হবে সেও কিন্তু বাংলা বা সাহিত্যে ভালো হবে, মানে একটাই উপাদান থেকে বুদ্ধি পরিচালিত হয়। এইটাকে কিন্তু টোটালি গার্ডনার রিজেক্ট করে দিয়েছেন। টোটালি যে একক ফ্যাক্টর বা জি ফ্যাক্টর বা সাধারণ যেটা জেনারেল ফ্যাক্টর যাকে বলা হয়েছিল, এইটাকে টোটালি কিন্তু অস্বীকার করেছেন। তিনি বুদ্ধিকে কোনো একক ক্ষমতা হিসেবে নয়, একাধিক স্বাধীন এবং স্বতন্ত্র বলে কিন্তু মনে করেছেন। এবং তিনি তার একটি বিখ্যাত গ্রন্থ 1983 সালে, ফ্রেম অফ মাইন্ড, দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, খুব ইম্পর্টেন্ট, ফ্রেম অফ মাইন্ড, এই গ্রন্থটি কার? তখন যেন মাথায় থাকে হাওয়ার্ড গার্ডনারের। গার্ডনার এই তত্ত্বটি দেওয়ার সময় কতকগুলি নীতির কথা বলেছিলেন। তিনি চারটি নীতিকে মেজর লক্ষ্য করেছিলেন বা বলেছিলেন, যে মানুষ একটি নয় একাধিক বুদ্ধি তার মধ্যে রয়েছে, মানুষের মধ্যে কোনো একটি বুদ্ধি নেই, মানে বুদ্ধিকে একক উপাদান হিসেবে কিন্তু দেখেননি, এটা ওনার প্রথম নীতি। দ্বিতীয় নীতি কি বলছেন? প্রত্যেকটি ব্যক্তি মধ্যে সব ধরনের বুদ্ধি থাকে, কিন্তু সমানভাবে নয়। মানে যে মানুষটা ভালো গান করতে পারছে মানে সে ভালো গাণিতিক সমাধান করতে পারবে এমনটা নয়। মানে তার যদি সঙ্গীত সংক্রান্ত বুদ্ধি বা রিদমিক ইন্টেলিজেন্স বেশি থাকে, তার মানেই তার ম্যাথামেটিক্যাল বা লজিক্যাল ইন্টেলিজেন্স বেশি থাকবে এমনটা নয়। সবগুলোই আছে কিন্তু সমানভাবে নয়। আর কি? প্রতিটি বুদ্ধি কিন্তু স্বাধীন এবং প্রতিটি বুদ্ধি স্বাধীনভাবে গঠিত। প্রত্যেকটি বুদ্ধি স্বাধীন এবং স্বতন্ত্র, এটা উনি 3 নাম্বার নীতিতে বলছেন। আর কি? ব্যক্তি যখন কোনো বৌদ্ধিক কাজ করছে, সেই বৌদ্ধিক কাজের ক্ষেত্রে একাধিক যে বুদ্ধিগুলো আছে, সেই একাধিক বুদ্ধি একসঙ্গে কাজ করছে। টোটাল এই 4টা নীতি। প্রথম কথা, মানুষের একটি বুদ্ধি নয় একাধিক বুদ্ধি, প্রত্যেকটি বুদ্ধি রয়েছে কিন্তু সমানভাবে নয়। 3 নম্বরে বললাম বুদ্ধিগুলি স্বাধীন এবং স্বতন্ত্র। 4 নম্বরে বললাম মানুষ যখন কোনো বৌদ্ধিক কাজ করে তখন সমস্ত বুদ্ধিগুলি একসঙ্গে কাজ করে। এই 4টি নীতির ওপরেই তার তত্ত্বটি দিয়েছিলেন। তিনি যে একক উপাদান তত্ত্ব বা স্পিয়ারম্যানের যে দ্বি উপাদান তত্ত্বের যে জেনারেল ফ্যাক্টর বা সাধারণ উপাদানটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তিনি বলছেন কোনো একজন ব্যক্তির যদি বেশি বুদ্ধি থাকে তার মানে এই নয় তার সমস্ত ধরনের বুদ্ধিগুলি বেশি আছে। তার কোনো একটি বুদ্ধি বেশি থাকতে পারে, দুটিও বেশি থাকতে পারে, কিন্তু সমস্ত ধরনের বুদ্ধিগুলি কখনোই থাকতে পারে না। এনার তত্ত্বটি প্রথমে যখন দেন 7টি বুদ্ধির কথা উনি বলেছিলেন প্রথমের দিকে, পরবর্তীকালে ওনার তত্ত্বে আরো 2টি বুদ্ধিকে যুক্ত করেছেন।
প্রথমের দিকে 7টি বুদ্ধির কথা বলেছিলেন বা 7 ধরনের বুদ্ধির কথা বলেছিলেন, এবং পরবর্তীকালে আরো 2টি বুদ্ধি যোগ করেছেন, এবং টোটাল বর্তমানে ওনার 9টি বুদ্ধি রয়েছে। মানে ওনার তত্ত্ব অনুযায়ী 9 প্রকারের বুদ্ধি রয়েছে। তাহলে মাল্টিপল ইন্টেলিজেন্স কয় প্রকারের? 9 প্রকারের। ছিল 7 প্রথমে, পরবর্তীকালে 2টি যুক্ত হয়েছে। প্রথমেই যে বুদ্ধিটার কথা উনি বলেছেন সেটা হচ্ছে ভাষাগত বুদ্ধি, বা যেটাকে আমরা লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স বলি। মানে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স হলো ভাষাগত যে ক্ষমতা, যার দ্বারা কোনো একটা ব্যক্তি নিজের যে মনের ভাব তাকে প্রকাশ করতে পারবে, অথবা অন্যের যে মনোভাব সেটাকে বুঝতে পারবে। আবার ভালো করে বলছি, এই যে লিঙ্গুইস্টিক বুদ্ধিটা হচ্ছে এমন একটা ভাষাগত ক্ষমতা যেটার জন্য মানুষ নিজের মনের ভাবকে প্রকাশ করতে পারছে অন্যের কাছে, অথবা অন্যের যে মনোভাব তাকে নিজে বুঝতে পারছে। সেটা কিসের দ্বারা? শব্দ ব্যবহারের দ্বারা, ভাষা ব্যবহারের দ্বারা, বাক্য ব্যবহারের দ্বারা। অর্থাৎ তারা শব্দ, ভাষা, বাক্য এই সমস্ত ব্যবহারগুলোর ভালোভাবে করতে পারে। এই সমস্ত ব্যবহার করার ক্ষমতা তার প্রচুর রয়েছে। অর্থাৎ যারা এই বিষয়ে বা এই বুদ্ধির বেশি অধিকারী, তারা কিন্তু খুব সহজেই নিজের যে মনোভাবটা অন্যের কাছে ব্যক্ত করতে পারে, অথবা অন্যের যে মনোভাব বা অন্যের যে কথাটা সেটা বুঝতেও পারে, যে আমাকে ঠেস মেরে কথাটা বললো না আমাকে ভালোবেসে কথাটা বললো, এগুলো কিন্তু বুঝতে পারবে। তেমনি বৌদ্ধিক ক্ষমতাটা কি? ভাষাগত বুদ্ধি। কাদের থাকতে পারে? একদম সহজ ভাষায় বলতে পারি, যারা শব্দ নিয়ে খেলে, কবি, লেখক, সাংবাদিক, আইনজীবী, যারা সুন্দর বক্তব্য প্রেজেন্ট করে, সুবক্তা। যেমন আমি মাঝে মাঝেই বলি, যদি কখনো সুযোগ হয় গ্রামে, শহরে, স্কুলে, যে কোনো জায়গায় তাৎক্ষণিক বক্তব্য, যেটা তুমি কাগজ তুললে কাগজের মধ্যে কোনো একটা শব্দ লেখা থাকবে, সেই শব্দটা সম্পর্কে 30 সেকেন্ড ভাবতে দেয়, এবং তারপরে সেইটা সম্পর্কে 10 মিনিট বলার সুযোগ দেয়, কোনো জায়গায় 5 মিনিটও দেয় সময়ের কম থাকার জন্য। তো এটা তুমি তখনই করতে পারবে যখন তোমার লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স বেশি থাকবে। কোনো ব্যক্তির যদি লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স বেশি থাকে, তবেই সে শব্দ নিয়ে খেলতে পারবে, তবেই সে বাক্য নিয়ে বা ভাষা নিয়ে খেলতে পারবে। কারা খেলেন? কবি, লেখক, সাংবাদিক, যারা সুবক্তা হয়ে থাকে, তারা কিন্তু এই বুদ্ধির অধিকারী বা এই বৌদ্ধিক ক্ষমতার অধিকারী। তার মানে যে কবি, তার বৌদ্ধিক ক্ষমতা ভাষাগত রয়েছে মানে সে অঙ্ক ভালো পারবে এমনটা কিন্তু নয়। একটা তার বেশি থাকতে পারে, দুটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, কিন্তু সমস্ত যে বৌদ্ধিক মানদণ্ডগুলো সবগুলো বেশি থাকে না। 2 নম্বরে কি? যৌক্তিক বা গাণিতিক বুদ্ধি, অর্থাৎ লজিক্যাল ও ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স। এই যুগ মানে এই যে ক্ষমতা, এই যে বুদ্ধি কেমন, এই ধরনের যে বুদ্ধি বা বৌদ্ধিক ক্ষমতা ব্যক্তি কি করে, যে যৌক্তিক অথবা গাণিতিক সমস্যা আছে না, তার সমাধান করতে সমর্থ হয়। মানে কোনো একটা বাচ্চাকে একটা লজিক দিলাম যে এইটা হলে কেন ওইটা হবে না, আমাকে বুঝিয়ে দাও তো, বা একটা অঙ্ক দিলাম তাকে, এই অঙ্কটা করে দাও তো, a স্কোয়ার b স্কোয়ার দিয়ে কিছু একটা অঙ্ক দিয়ে দিলাম, ওটা গুণ দিয়ে দিলাম, ওটা ভাগ দিয়ে দিলাম। অর্থাৎ এই বুদ্ধির অধিকারী যারা, তারা যৌক্তিক যে সমস্ত ঘটনাগুলো অথবা গাণিতিক ঘটনাগুলো, বা ঘটনা বলে সমস্যা বলা ভালো, যৌক্তিক সমস্যা অথবা গাণিতিক সমস্যা, এগুলোকে দ্রুততার সঙ্গে সমাধান করতে পারে। অর্থাৎ তাদের মধ্যে কোনো বিষয়ের কার্যকারণ সম্পর্কে তাকে দ্রুততার সঙ্গে নির্ণয় করা, কার্যকারণ সম্পর্ককে সে দ্রুত নির্ণয় করতে পারে।
এই সমস্ত বৌদ্ধিক ক্ষমতা সম্পন্ন মানুষেরা কারা কারা হতে পারে? একরকম একই সায়েন্টিস্ট, যারা ম্যাথামেটিশিয়ান আছে, যারা কম্পিউটার প্রোগ্রামার রয়েছে, বিভিন্ন রিসার্চার রয়েছে, তাদের মধ্যে এই লজিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্সটা কিন্তু অনেকটাই বেশি। এরপর আসছি স্থানিক বুদ্ধি। স্থানিক মানে স্পেশিয়াল ইন্টেলিজেন্স, বৈশ্বিক যে বৌদ্ধিক ক্ষমতা অথবা কোন একটি স্থানগত যে বৌদ্ধিক ক্ষমতা, অর্থাৎ এই বুদ্ধির যারা ব্যক্তি বা এই বুদ্ধি যাদের আছে তারা তার স্থান সম্পর্কে একটি 3 ডাইমেনশনাল স্পেস তৈরি করতে পারে, অথবা বলতে পারি যে সে কোনো একটি স্থান সম্পর্কে একটা মানসিক চিন্তা ভাবনার মধ্যে আনতে পারে সেটাকে। তুমি এই ক্ষমতার ব্যক্তিদেরকে কোনো কিছুকে একটা বোঝাও, তারা সুন্দরভাবে সেটাকে তোমাকে এঁকে দেখিয়ে দিতে পারবে। সেটা কোনো প্রাকৃতিক ঘটনা হতে পারে, কোনো স্থানের আকার আয়তন পরিবেশ হতে পারে। এই সমস্ত জায়গাগুলোকে তারা কিন্তু মানসিক যে দিক তাতে কিন্তু প্রকাশ করতে পারে, অর্থাৎ কি কল্পনা করতে পারে। কোনো বস্তুর আকার নিয়ে, কোনো বস্তুর আয়তন নিয়ে, তার স্থান নিয়ে, পরিবেশ সম্পর্কে তারা কিন্তু কল্পনা করতে পারে, এবং সেই কল্পনা আমাদের মতো যেমন তেমন নিখুঁত, যাকে বলি নিট অ্যান্ড ক্লিন, এরকম কিন্তু তারা কল্পনা করতে পারে। এরা কি কি কাজ করতে পারে? এরা ম্যাপ দেখে, ছবি দেখে ওই বিষয়বস্তুটার মধ্যে কি রয়েছে সেটা কিন্তু বুঝতে পারে। তো এই রকম বৌদ্ধিক ক্ষমতা কাদের থাকতে পারে? যারা আর্কিটেক্ট, যারা চিত্রশিল্পী, যারা পাইলট নাবিক, তাদের কিন্তু এই পাইলট নাবিকদের কি রকম বলতো, এদের স্থানগত বৌদ্ধিক ক্ষমতাটা খুব বেশি। মানে কেমন ধরনের পরিবেশটা থাকতে পারে, সামনের মেঘটা, অথবা কোনো হয়তো নাবিক আছে সামনে যে হিমশৈলগুলো সমুদ্রের মধ্যে ভাসছে, বা সামুদ্রিক যে অবস্থানটা কেমন রয়েছে নাবিকের কাছে, সেগুলোকে কিন্তু দেখে তাদের যে মানস পটে তার সম্পর্কে একটা নিখুঁত পরিকল্পনা করতে পারে, এটা তাকে কল্পনা করতে পারে যে কেমন হতে পারে আকাশ দেখে, আকাশটাতে কি ধরনের ঘটনা ঘটতে পারে, আমাদের জাহাজটা তার ভবিষ্যৎ মানে সামান্য যে সামনে যে ঘটনা ঘটতে চলেছে সেখানে কি হতে পারে, এগুলো কিন্তু কল্পনা করতে পারে, এগুলো সম্পর্কে তার ধারণা থাকে। এরপরে কি, যেটাকে আমরা বলি শারীরিক এবং সঞ্চালনগত বুদ্ধি, এটাকে আমরা শারীরবৃত্তীয় এবং গতি বুদ্ধিও বলতে পারি, বা গতি শারীরবৃত্তীয় বুদ্ধিও বলতে পারি, বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। অর্থাৎ এই সমস্ত ব্যক্তিরা কোনো কিছু তৈরি করতে হোক বা কোনো কিছুর সমস্যার সমাধান করতে হোক, এগুলো করার জন্যে তাদের নিজেদের শরীরকে সম্পূর্ণভাবে অথবা আংশিকভাবে ব্যবহার করে। তাহলে এই ধরনের বৌদ্ধিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা কোনো কিছু তৈরি করতে হোক বা কোনো কিছু সমস্যার সমাধান করতেই হোক না কেন, তারা তাদের যে দেহ বা দেহের অংশকে ব্যবহার করতে পারে এবং সুনিপুণভাবে ব্যবহার করতে পারে। অর্থাৎ নিজেদের শরীর, নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে নিখুঁত এবং সুচারুভাবে ব্যবহার করে যারা, যে কোনো কিছু সমস্যার সমাধান করে, তাদের এই বুদ্ধি রয়েছে। যেমন রোনাল্ডো, মেসি, তাদের যে পা, তারা যে মানের খেলোয়াড়, সেখানে তারা কাকে ব্যবহার করে? তাদের দেহ এবং পাকে। যারা নৃত্যশিল্পী, তারা হাত এবং পা দুটোকেই। যারা সার্জেন, কত নিখুঁত ভাবে পেটের মধ্যে দুটো ছুঁচের মতো ইনস্ট্রুমেন্টকে চালিয়ে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের সার্জারিগুলো করছে, একটা কম্পিউটারের সামনে ভাসছে, জাস্ট দুটো চিন্তার মতো ছুঁচের মাধ্যমে। যে কতটা হাতের সুনিপুণতা থাকতে হলে, মানে থাকলে
তবেই সে এত সুন্দর একটি সমস্যার সমাধান করতে পারে। আমি দেখেছিলাম একটা ভিডিও যে কিভাবে শরীরের মধ্যে একটা যন্ত্রকে প্রবেশ করিয়ে কিডনির থেকে পাথরগুলোকে বের করে নিচ্ছে। অথবা মেয়েদের অনেক সময় ইউটেরাসে বিভিন্ন প্রবলেম দেখা যাচ্ছে, ইউটেরাসটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছে, পেটের মধ্যে দুটো ছুঁচ ফুটিয়ে তার মাধ্যমে তাকে বিভিন্ন রকম ভাবে সার্জারি করছে। তাহলে ওই শল্য চিকিৎসক বা সার্জনের যে হাতের যে নিপুণতাটা কতটা কতটা নিখুঁত ভাবে কাজ করছে। তাহলে এই সমস্ত বৌদ্ধিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি যারা, তারা তাদের দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ হোক অথবা পুরো শরীর হোক, যারা সাঁতুর, বুঝতে পারছো, যারা সাঁতুর কাটে গো, সাঁতার কাটে আর কি, যারা, তারা কিন্তু তাদের হাত পা দেহকে কত সুনিপুণ ভাবে ব্যবহার করে প্রতিযোগিতাতে জিতে নেয় বা প্রতিযোগিতাতে অংশগ্রহণ করে। তাহলে এই ধরনের বুদ্ধিকে আমরা কি বলি? শারীরিক এবং সঞ্চারণগত, বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। এরপর আছে কি, যেটাকে আমরা সঙ্গীত সংক্রান্ত বুদ্ধি বা মিউজিক্যাল বা রিদিমিক ইন্টেলিজেন্স বলছি। রিদিমিক মানে সুর, তাল, লয়, ছন্দ, এগুলোকে ব্যবহার করার ক্ষমতা প্রচুর রয়েছে। এই বুদ্ধির যারা অধিকারী, তারা কিন্তু অনেক সময় আমি দেখেছি শ্রেয়া ঘোষালের কোনো গান, কোনো একজন যারা প্রতিযোগী রয়েছে, তারা কোনো একটা ছোট্ট লয় ভুল করে দিচ্ছে, একটা ছোট্ট সুরের যত এতে বা বিতে বা সিতে যে লয় ধরে বা যে তাল ধরে গাইছিল, সেই তার একটা সূক্ষ্ম পরিবর্তন করে ফেলেছে। আমরা তো সব একই শুনি, একই বলে মনে হয় আমাদের কাছে, তারা কিন্তু ধরে নেয়। অর্থাৎ এই বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা সুর, তাল, লয়, ছন্দ, এই সমস্ত গুলোকে গভীরভাবে উপলব্ধি করতে পারে, এগুলোকে বিশ্লেষণ করতে পারে, অথবা নতুন করে সুর, তাল, লয়, ছন্দ এগুলো সৃষ্টি করতে পারে। লেখক গান লিখে দেয়, তাকে সুর দেওয়া, তাকে তাল দেওয়া, সেগুলো কিন্তু এই সমস্ত মানুষেরা করে থাকে। এরা গায়ক হতে পারে, সুরকারক হতে পারে, বাদক যারা বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট বাজায়, অথবা সঙ্গীত পরিচালকও হতে পারে, যারা মিউজিক ডাইরেক্টর থাকে, তাদের মধ্যে এই মিউজিক্যাল যে ইন্টেলিজেন্স বা রিদিমিক ইন্টেলিজেন্সটা অনেক বেশি। এরপরে আমরা কি যাব, কি এরপরে যাব অন্তঃব্যক্তিক বুদ্ধি, যেটা রয়ে গেল আন্তঃব্যক্তিক বুদ্ধি, যেটাকে আমরা ইন্টারপার্সোনাল বলি। ইন্টার, INTER, INTER, ইন্টারপার্সোনাল মানে একের সঙ্গে অন্যের যে আদান প্রদান। ইন্ট্রা মানে আমার মধ্যের নিজে নিজেই কথা বলা, নিজেকে উপলব্ধি করা, ইন্ট্রা, INTRA, ইন্ট্রা। আর ইন্টার মানে INTER, অন্যের সাথে মেশা, অন্যকে বোঝা। অর্থাৎ এই বুদ্ধি যাদের রয়েছে, তারা কি করে, অন্যকে বুঝতে পারে অথবা অন্যের সঙ্গে সুন্দরভাবে মিথস্ক্রিয়া করতে পারে। যদি কোনো ব্যক্তির এই ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স কম থাকে, আন্তঃব্যক্তিক বুদ্ধি, ঠিক আছে, এইটা যদি কম থাকে, তাহলে সে কিন্তু কখনোই সমাজের সঙ্গে মিশতে পারবে না, সে অন্য কোনো ব্যক্তির সঙ্গে সহজে মিশতে পারবে না। কি, অন্য মানুষের আবেগকে বোঝা, সে কোন উদ্দেশ্যে আমার সঙ্গে কথা বলছে, বর্তমান সময়ে তার মেজাজের অবস্থা কি, এবং তার মধ্যে যে প্রেরণা রয়েছে তাকে বোঝা এবং তার সঙ্গে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা, এদের মধ্যে কিন্তু খুব বেশি থাকে। এরা সহজেই অন্যকে বুঝতে পারে, অন্যের সঙ্গে মিশতে পারে। খুব একটা ইম্পর্টেন্ট, দেখবে এখন একটা খুব টার্ম প্রচলিত হচ্ছে, যারা হচ্ছে কাউন্সিলর, খুব ইম্পর্টেন্ট টার্ম। যারা সাইকোলজিস্ট হয় তারা এই কাউন্সিলিং করে থাকে। আমাদের মধ্যে বিভিন্ন রকম প্রবলেম আসছে জর্জরিত, যদি এইরকম কথা ক্লাসের মধ্যে বলা নয়, বিভিন্ন মানুষ এখন বিভিন্ন কাজে যুক্ত হয়ে যাওয়ার পরে তারা মানসিকভাবে একা পড়ে সুইসাইড সুদ্ধা করে নিচ্ছে।
তো তাদের ওই যে মনোভাবটাকে বোঝা, সে কেন একা আছে, তার একা থাকার কারণ কি, তাকে কিভাবে বাকিদের সঙ্গে আনা যায়, এই কাজটাই কিন্তু যারা মনোবিদ, যারা কাউন্সিলিং করে তারা কিন্তু করে থাকে। এছাড়াও শিক্ষক, রাজনীতিবিদ, রাজনীতিবিদ তো অবশ্যই অন্যকে বেশ ভালোই বুঝতে পারে, তবেই না আমাদেরকে ভালোভাবে টুপি পরায়, এই কথা বলা উচিত নয়, কিন্তু ভালোভাবেই পড়ায়, তাই না? আর আছে কি ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স, যেখানে ব্যক্তি নিজেকে বোঝার চেষ্টা করে, নিজেকে নিজে বোঝার চেষ্টা করা, নিজের স্ট্রেংথ কোথায়, নিজের উইকনেস কোথায়, এইটাকে বোঝার যে ক্ষমতা যদি কারো মধ্যে থাকে, মানে আমি আবেগপ্রবণ, অনুভূতিপ্রবণ, আমার ক্ষমতা কি আছে, আমার দুর্বলতা কি আছে, আমি আবেগপ্রবণ হলে কিভাবে কন্ট্রোল করব, আত্মসচেতনতা এবং আত্মনিয়ন্ত্রণ, এই ক্ষমতা যাদের থাকে তারাই হচ্ছে এই ইন্ট্রাপার্সোনাল অন্তব্যক্তিক বুদ্ধি। আগেরটা আন্ত, এটা হচ্ছে অন্তব্যক্তিক বুদ্ধি, অর্থাৎ এই বুদ্ধি যাদের রয়েছে তারা নিজেকে ভালোভাবে বুঝতে পারে, নিজেকে ভালোভাবে বুঝতে পারে, নিজেকে অনেক বেশি পরিমাণ সে এক্সপ্লোর করার চেষ্টা করে। দার্শনিক, যারা আধ্যাত্মিক মানুষ রয়েছে, যারা চিন্তাবিদ রয়েছে, তাদের কিন্তু এই রকম দক্ষতা রয়েছে, নিজেকে বুঝতে পারে। এবং পরবর্তীকালে 95-এ প্রাকৃতিক বুদ্ধি এবং 99-এ অস্তিত্বমূলক বুদ্ধিটা যোগ হয়েছে, এটাও একটু ডিসকাস করে নেই। প্রাকৃতিক বুদ্ধি কি, যে মানুষটা নেচারকে বোঝে, প্রকৃতির মধ্যে গাছপালা, প্রাণী, এই সমস্ত জিনিসকে গভীরভাবে পর্যবেক্ষণ করে, খুব চিনতে পারে তাদেরকে, একটা পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মধ্যে একটা তার একাত্ম বোধ তৈরি হচ্ছে, পরিবেশকে ভালোবাসা, গাছকে, অন্যান্য প্রাণীকে ভালোবাসার একটা সম্পর্ক তার মধ্যে তৈরি হচ্ছে, অর্থাৎ সে প্রকৃতি প্রেমী হয়ে যাচ্ছে আস্তে আস্তে, প্রকৃতিকে বুঝতে পারে, প্রকৃতিকে চিনতে পারে, এই ক্ষমতা যাদের রয়েছে। এরা উদ্ভিদ বিজ্ঞানী হতে পারে, জীববিজ্ঞানী হতে পারে, বাস্তুতন্ত্র বিজ্ঞানী হতে পারে, কৃষক। কৃষক হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি কিন্তু সরাসরি পরিবেশের সঙ্গে যুক্ত এবং অঙ্গাঙ্গিক ভাবে যুক্ত। আর অস্তিত্বমূলক যে বুদ্ধি, এটা একটা ওই সম্ভাব্য বা যেটাকে আমরা ধরে নেওয়ার মতো, এটা অনেক বই অমিট করে ফেলেছে, যেহেতু টার্মটা আছে তাই আমি নিয়ে আসার চেষ্টা করেছি। মানে এই বুদ্ধি যাদের রয়েছে তারা জীবন মৃত্যু, মানুষের অস্তিত্ব আছে না নেই, মহাবিশ্ব কেমন, সেখানে আমরা মরে যাওয়ার পরে কি হব, ভূত হব না প্রেত হব, বা আমাদের পরজন্ম আছে কি না নেই, এই বিষয় নিয়ে তারা কিন্তু বেশি ভাবনা চিন্তা করে। তারা এই ধরনের বুদ্ধির অধিকারী কারা, যারা দার্শনিক এবং যারা ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করে। তারা দেখে পরজন্মের কথা দেখি আমাদেরকে ভালোই ভয় দেখায়, এইটা না করলে ওটা হবে না, সেটা না করলে ওটা হবে না, অর্থাৎ পরজন্মের কথা দেখিয়ে আমাদের কিন্তু ভালো রকমই ভয় দেখায় বা মানিয়ে রাখার চেষ্টা করেছে। এরা জন্ম মৃত্যু, মানুষের অস্তিত্ব আছে কি নাই, মৃত্যুর পরে আমরা কোথায় যাব, কি কি থাকবো, আমাদেরকে তেলে ভাজা হবে না চিকেন ফ্রাই করা হবে, এই সব নিয়েও কিন্তু এরা মতবাদ দিয়ে থাকে, জাস্ট জোকসে পার্ট, ঠিক আছে। এরপরে আমরা আসছি এই গার্ডনারের তত্ত্বটা শিক্ষা ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। এখানে একটা ডবল রাইটিং হয়ে গেছে, আমি চেঞ্জ করে দেবো পরবর্তীকালে। তো এক্ষেত্রে কি, শিক্ষার্থীদের বৈচিত্র্যতাকে বোঝা, কোনো একটা বাচ্চা খেলাধুলায় খুব ভালো, পড়াশোনায় খারাপ বলে তুমি টিচার হিসেবে তাকে খুব পিটে দিলে, তাকে খুব বকাবকি করলেন না, কারণ প্রত্যেকটা মানুষের একই প্রকারের বুদ্ধি থাকতে পারে না, 9 প্রকারের বুদ্ধির কথা বলেছে গার্ডনার। তাহলে গার্ডনারের যদি মতবাদটাকে আমরা মেনে নেই, তাহলে এটুকু বুঝতে হবে আমাদেরকে, প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা, তাদের মধ্যে একটা স্পেসিফিক মানে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, একটা বাচ্চা অন্যের থেকে আলাদা,
কেউ অঙ্কে ভালো মানে সবাই অঙ্কে ভালো হবে, এই রকম স্টানের একক উপাদান তত্ত্ব দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত নয়। আর কি, শিক্ষণ যে পদ্ধতি তার পরিবর্তন। যেমন আমিও তোমাদেরকে বলি, কোথাও যদি তোমাদেরকে আমি না বুঝতে পারি কেমন ভাবে পড়াবো, আমি পারবো না। তাই কোন বাচ্চা কার কোন ধরনের বুদ্ধি রয়েছে সেই অনুযায়ী তাকে যদি আমরা পড়ানোর চেষ্টা করি, বা আমাদের যে শিখন পদ্ধতি সেই শিখন পদ্ধতির যদি পরিবর্তন করি, তাহলে কিন্তু বাচ্চাকে আমরা সহজেই শেখাতে পারবো। আর শুধুমাত্র যে তাকে খাতায় কলমে পরীক্ষা নিয়েই তাকে মেধার যাচাই করে তাকে বলো তুমি খারাপ তুমি ভালো, এইটা কিন্তু নয়। গার্ডনার বুঝিয়ে দিয়েছে শুধুমাত্র খাতায় কলমে পরীক্ষার দ্বারা কিন্তু কোন একটি মানুষের যে বুদ্ধি বা তার সামগ্রিক প্রতিভাকে মূল্যায়ন করা যায় না। তাকে মূল্যায়ন করতে গেলে বিভিন্ন রকমের কিন্তু মেধা যাচাইয়ের পদ্ধতি অবলম্বন করতে হবে। বুঝতে পারলে?